ঈদের পর খাল দখলমুক্ত অভিযান ও পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর মোহাম্মদপুরের বেহাল রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। এদিকে বর্ষায় মশাবাহী রোগের প্রকোপ ঠেকাতে আগে থেকেই কাজ শুরু করা হয়েছে বলে জানালেন ডিএসসিসির প্রশাসক। এ নিয়ে আরো জানাতে উত্তরা থেকে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটা বলবো যে লালগালিচার খালে, যে লালগালিচা খ্যাত নামে যে খাল, এখন 6 কোটি টাকার বেশি খরচ করে গেছেন সাবেক ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। কি কাজ করেছেন তিনি আসলে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একটু আগে আমরা একটা ভিডিও দেখলাম আপনাদের খবরে, এবং এলাকাবাসীর মতামত আমরা শুনতে পেলাম। যেভাবে কাজ করার উদ্যোগ তারা নিয়েছিল এবং জনগণের কাছে যেভাবে জানিয়েছিল যে তারা এটা পরিষ্কার করবে এবং দখলমুক্ত করবে, সেভাবে মানে দৃশ্যমান কিছু দেখা যায়নি। এখন এটি একটি খালের হয়তো স্টোরি। ঢাকা শহরে এরকম আরো 42টা খাল আছে, কোনো কোনো রেকর্ডে এটা 52টি খাল আছে। তো যতগুলো খাল আছে এই ঢাকা শহরে যদি জলাবদ্ধতা মুক্ত করতে হয়, তাহলে প্রত্যেকটি খালকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রতিবন্ধকতা মানে সরিয়ে দিতে হবে, যাতে করে সচল করা যায়। সচল না করতে পারলে এখানে জলাবদ্ধতা হবে। আর ঢাকা শহরের মতো একটি মেগা শহরে, মেগা সিটিতে, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং এখানে প্রত্যেক বছরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। তো সেটা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে। এখন একটা বিষয়ে আমরা খুব আশান্বিত হতে পারি যে জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একটা প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে খাল সংস্কার করা, খালগুলোকে পরিষ্কার করা, নদী নালা খালবিলগুলোকে পুনর্খনন করা এবং জলাশয়গুলোকে আপনার পুনর্খনন করার একটা প্রতিশ্রুতি এখানে আছে। এটা আমাদেরকে আশান্বিত করে। এখানে যে বৃষ্টিবহুল এই বাংলাদেশ, এখানে প্রচুর বৃষ্টি হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলো যদি পরিষ্কার করা যায়, এই জলাবদ্ধতা একদিকে যেমন প্রশমন করা যাবে, অন্যদিকে যে সারফেস ওয়াটার, উপরিস্থ যে পানি, এটাকে সংরক্ষণ করা যেতে পারে। আমাদের মানে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে। সুতরাং এগুলোকে যদি সংরক্ষণ করা যায়, জলাশয়গুলোকে সংস্কার করা যায়, তাহলে এটা একটা ভালো ইম্প্যাক্ট এবং প্রভাব এটা আমরা দেখতে পাবো আগামীতে। যে আমরা যে জিনিসটা দেখি যে খাল বারবার দখলমুক্ত করার চেষ্টা করা হয়, কিন্তু কোথায় যেন আটকে যায়, এটা কি খুঁজে বের করা যায় না যে কোথায় আসলে আটকে যায় এই বিষয়টি? এটা খুব মানে কঠিন কোনো বিষয় না। আমরা একটা হচ্ছে যে খালগুলোকে পরিষ্কার করা, এটি সিটি কর্পোরেশনের একটি নিয়মিত কার্যক্রমের অংশ। কিন্তু যদি এটাকে টেকসই করতে হয়, টেকসই উন্নয়নের জন্য আপনাকে অবশ্যই কিছু প্রসেস মেনটেন করতে হবে। যেমন খালের যে সীমানা আছে সেই সীমানাটাকে চিহ্নিত করা এবং দুই পাড়টাকে বাধাই করে সেটাকে একবারে পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরা যে এটাই হচ্ছে খালের সীমানা, এবং সেই সীমানার ভিতরে কারো কোনো ধরনের মানে মানে স্থাপনা তৈরি করার কোনো অধিকার নাই। এবং সেটাকে অবশ্যই দেখভাল করার জন্য যে স্থানীয় রাজনীতিবৃন্দ আছেন তারা দেখাশোনা করবেন, তেমনি যে প্রতিষ্ঠানগুলো এর দায়িত্বে আছে তারাও এটার মনিটরিং এর এবং সরজমিনে এটাকে দেখার কথা। তো এগুলো যদি মেনটেন করা হয়, তাহলে অবশ্যই এই খালকে টেকসই ভাবে সংস্কার করা যাবে এবং সেটাকে দখলমুক্ত করা যাবে। ঢাকায় এই মুহূর্তে জীবিত খাল কি একটিও আছে? আপনি 42টি খালের কথা বলছিলেন, সব খাল ফিরিয়ে নিয়ে আসা কি আদৌ সম্ভব? এটা খুবই সম্ভব। আমি অসম্ভব কিছু দেখতে পাই না। মানে রাজনৈতিক একটা সদিচ্ছা থাকতে হবে এবং এই জায়গাটাতে স্ট্রিক্টলি এটাকে মেনটেন করতে হবে। এক সদিচ্ছাটা খুব জোরদার ভাবে এটার প্রতিফলন থাকতে হবে, সদিচ্ছা এবং আইনের প্রয়োগটা আসলে যথাযথ হতে হবে, এটি বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আক্তার মাহমুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।